আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব অনিশ দেব রচিত একটি ভূতের গল্প, বিপদে পড়ে আপনাকে বলছি। কথাটা শুনেই ভিকি মুখ ফিরিয়ে তাকালো। লম্বা রোগা চেহারার ভদ্রলোক, গাল দুটো চুপসে আছে, রং ময়লা, কপালে বেশ কয়েকটা ভাঁজ, ভুরো জোড়া যেন একজোড়া শুঁয়োপোকা, মাথায় কাঁচা পাকা কদম ছাট চুল, বয়স 50-এর এপিঠেই হবে বোধহয়। ভদ্রলোকের চোখে চশমা নেই, তাই ওর অদ্ভুত চোখ দুটো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চোখের মণি কটা, মাপে বেশ ছোট আর কাচের মার্বেলের মতো জ্বলজ্বল করছে। ভদ্রলোকের পোশাক খুঁটিয়ে দেখল ভিকি। একটা পুরনো খয়েরি হাফ শার্ট আর ছাই রঙের ঢোলা প্যান্ট, দুটোই মোটামুটি ময়লা। তার উপর শার্টের একটা বোতাম নেই আর পায়ে কালো রঙের চপ্পল। ভদ্রলোক কথাগুলো ভিকির বাবাকে লক্ষ্য করে বলেছিলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর শিরা বের করা দুহাত কষলে হোঁচট খাওয়া গলায় আবার বললেন, প্লিজ, খুব খুব বিপদে পড়ে আপনাকে বলছি, আমাকে আমাকে একটু হেল্প করুন। ভিকি লক্ষ্য করল ওর বাবা সামান্য ভ্রু কুঁচকে চশমার কাচের ওপিঠ থেকে ভদ্রলোককে জরিপ করছেন। এমনকি ওর মাও একটু অবাক চোখে ভদ্রলোককে দেখছেন। ভিকির কৌতূহল হলো, কি বিপদে পড়েছেন ভদ্রলোক? চেহারা আর পোশাক দেখে ওকে ঠিক ভিকিরি বলে মনে হচ্ছে না, আবার খুব যে সচ্ছল এমনও নয়। তবে আজকাল তো লোক ঠকানোর নানা রকম ফন্দি ফিকির বেরিয়েছে। কে জানে ভদ্রলোক নাকি লোকটা ঠক জোচ্চর হলেও হতে পারে। কিন্তু ভদ্রলোকের কথায় এমন একটা দিশেহারার ঢং ছিল যে ভিকির মনে হলো ওর বিপদের ব্যাপারটা শুনলে মন্দ হয় না। কিন্তু ওর বাবা ততক্ষণে চোয়াল শক্ত করে বলে দিয়েছেন, সরি, মাফ করুন, এবং সেই সঙ্গে ডান হাত নেড়ে ওকে সরে যাওয়ার তাচ্ছিল্যের ইশারাও করে দিয়েছেন। ভদ্রলোক কয়েক সেকেন্ড ভিকির বাবার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, আপনি স্যার আমাকে মাফ করবেন। আপনি আপনি মনে হয় আমাকে আমাকে ভিকিরি ভেবেছেন। আমি কিন্তু তা নই। ভিকি লক্ষ্য করল ওর বাবার চোয়াল একই রকম শক্ত রয়েছে। বাবা লোকটার কথায় বিন্দুমাত্র আমল না দিয়ে চোখ থেকে চশমা খুলে নিয়েছেন এবং পকেট থেকে রুমাল বের করে গভীর মনোযোগে চশমার লেন্স পরিষ্কার করছেন। মায়ের দিকে তাকালো ভিকি। মাও অন্যদিকে মন দিয়েছেন। দূরে ছেলের দল ফুটবল খেলা শেষ করে হৈ হৈ করে বাড়ির পথ ধরছে। মা সেদিকে এমনভাবে তাকিয়ে রয়েছেন যেন ফুটবল খেলা শেষ হয়ে গেছে বলে মা বেশ হতাশ। কিন্তু ভিকি জানে মা ফুটবল খেলা মোটেও ভালোবাসেন না। মায়ের ফেভারিট গেম ক্রিকেট। ভদ্রলোক হাত দিয়ে মুখের ঘাম মুছলেন। একটা বড় শ্বাস ফেলে বাবাকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে স্যার, আপনাকে কোনো হেল্প করতে হবে না। শুধু আমার দিকে একটু দেখুন, আমার কথাগুলো একটু শুনুন। শুনলে আপনার গল্প বলে মনে হবে, তারপর আপনার যা মনে হয় তাই করবেন। বিশ্বাস করুন, আমি ভিখিরি নই, বিশ্বাস করুন। ভদ্রলোকের কথাগুলো একটা মরিয়া কাতর ভাব ছিল। সেটা ভিকিকে নাড়া দিল, কিন্তু ওর বাবাকে নাড়া দিতে পারল না। ভিকি জানে ওর বাবা ভীষণ শক্ত ঠাই। বাবাকে ঠকানো সহজ নয়। বাবার অনেক বুদ্ধি। বাবার ব্রেন কম্পিউটারের মতো। বাবা নিজেই সবসময় কথা বলেন। ভিকির বাবা আইআইটির কম্পিউটার ইঞ্জিনিয়ার। বছর 10 হলো একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে আছেন, এখন ডিভিশনাল ম্যানেজার। সুতরাং সেই ম্যানেজারের চোয়াল এখনও শক্ত, শুধু চশমাটা এবার চোখে দিলেন। কিন্তু মায়ের দিকে তাকিয়ে ভিকি একটু অবাক হলো। মনে হলো মায়ের মুখের রেখাগুলো যেন একটু নরম হয়েছে, চোখে কিছুটা কৌতূহল ফুটে উঠেছে যেন। ভিকিরও গল্পটা খুব শুনতে ইচ্ছে করছিল। দেখাই যাক না শেষ পর্যন্ত ভদ্রলোক কি হেল্প চান। তারপর তো হেল্প না করলেই হলো। বিশ্বাস করুন, আমি খুব বিপদে পড়েছি। ভদ্রলোকের গলাটা এবার কান্না কান্না হয়ে গেল। জলজলে চোখ দুটোর দুটি অনেকটা মলিন হয়ে গেল। রোজ বিকেলে মায়ের সঙ্গে দেশবন্ধু পার্কে আসে ভিকি। সেখানে পীযূষ স্যারের কাছে ফুটবলের কোচিং নেয়। শনিবার আর রবিবার বাবার অফিস ছুটি, তাই মা বাবা দুজনেই আসেন ছেলের সঙ্গে। আজ শনিবার। কোচিং শেষ হয়ে গেলে ভিকি বাবা আর মায়ের সঙ্গে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। তারপর একটা বেঞ্চে বসে পড়ে তিনজনে।
খেয়ালখুশি মতো ঝালমুড়ি, ভেলপুরি বা টুকটাক কিছু খায়, নিজেদের মধ্যে গল্প করে। আজও ঠিক তাই। এইভাবে একসময় সন্ধে নেমেছে, পার্কের আলোগুলো সব জ্বলে উঠেছে। যেসব ছেলের দল বড় মাঠটায় ফুটবল খেলছিল, তারা খেলার পাট চুকিয়ে হইচই করে বাড়ির দিকে রওনা দিয়েছে। মাঠটাকে ঘিরে রিংয়ের মতো একটা পিচ রাস্তা আছে। সেই রাস্তায় নানান বয়সের লোকজন হাঁটাহাঁটি করে। তাদের অনেকে অবশ্য এখনও হেঁটে চলেছে। বাবা ঘড়ি দেখছিলেন, একটু পরই হয়তো ভিখিরা উঠে পড়বে, হাঁটা দেবে বাড়ির দিকে। ঠিক সেই সময় এই অচেনা ঢ্যাঙা ভদ্রলোক এসে হাজির, যিনি একটা গল্প শোনাতে চান। সন্ধ্যের মুখে মিষ্টি বাতাস বইছিল। এখনও তেমন অন্ধকার হয়নি। পার্কের বেশিরভাগ বেঞ্চেই লোকজন বসে আছে। ভিখিদের বেঞ্চ থেকে একটু দূরে পিচ রাস্তার ধার ঘেঁষে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালারা দাঁড়িয়ে, তাদের ঘিরে খদ্দেরের ভিড়। তার ঠিক পরেই পার্কের মেন গেট। গেট পেরোলেই বড় রাস্তা, সেখানে এদিক ওদিক গাড়ি, অটো, সাইকেল ছুটে যাচ্ছে। ভিখিদের বাঁ দিকটায় বেশ কয়েকটা বড় বড় গাছ। গাছের পাতায় পার্কের লাইটপোস্ট থেকে কমলা রঙের আলো পড়েছে। বাতাসে পাতাগুলো নড়ছে। সারা বিকেল ধরে যে গুমোট ভাব ছিল, সেটা বোধহয় এবার কাটল। বাতাসে ধুলোর গন্ধ পাওয়া যাচ্ছিল। ভিকি দেখল মা নাকে রুমাল চাপা দিয়েছেন। নাকে ধুলো গেলে মায়ের খুব হাঁচি হয়। বাবা বলেন ওটা নাকি অ্যালার্জি। স্যার, বলবো? ভদ্রলোক আবার আর্জি জানালেন। বাবা ভুরুগুচকে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বোধহয় মনে মনে ভাবলেন, লোকটা তো মহা নাছোড়বান্দা। সবার চোখের আড়ালে মা বাবাকে আঙ্গুলের খোঁচা দিলেন। বাবা মায়ের দিকে তাকাতেই মা চাপা গলায় ইংরেজিতে বললেন, লেটস হিয়ার হিম আউট। বাবা সাই দিয়ে ছোট্ট করে মাথা নাড়লেন। তারপর ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে বললেন, বলুন, কি বলবেন? ভদ্রলোক দুহাত নেড়ে একটা ভঙ্গি করে বললেন, একটা রিকোয়েস্ট আছে। কিন্তু কি? আমার গল্পটা যতই আজগুবি বা উদ্ভট শোনাক, আপনারা কিন্তু আমাকে মাঝপথে থামিয়ে দেবেন না। পুরোটা শুনবেন প্লিজ। গল্পটা শুরু হচ্ছে না কেন? ভিকির বেশ অধৈর্য লাগছিল। ভদ্রলোকের কথায় বাবা আর মা একবার মুখ চাওয়াচাই করলেন। ভিকি মায়ের আরও গা ঘেঁষে বসল। বাবা গম্ভীর গলায় ভদ্রলোককে বললেন, ঠিক আছে, বলুন। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম আপনাদের ভাষায় বলতে হলে R5। আমি অন্য গ্রহের প্রাণী। না না, হাসবেন না, হাসবেন না স্যার, আমি সত্যি সত্যি এলিয়েন। বার্নার্ডস স্টারের 4 নম্বর গ্রহ প্যাক 4 থেকে আমি আসছি। আপনাদের সূর্যের কাছাকাছি যেসব নক্ষত্র রয়েছে, ডিস্ট্যান্সের হিসেবে বার্নার্ডস স্টার হলো 4 নম্বর, প্রায় 22.6 লাইট ইয়ার দূরে। আমার নিজের একটা বিজনেস আছে। মহাবিশ্বের নানান জায়গায় ঘুরে ঘুরে ফিজিক্যাল ডেটা কালেকশনই আমার কাজ। আজ পর্যন্ত যে পরিমাণ ডেটা আমি কালেকশন করেছি, সেটা বিলিয়ন বিলিয়ন গিগাটেরাবাইট ছাড়িয়ে যাবে। রাফলি বলতে গেলে সেই সংখ্যাটা 10 টু দ্য পাওয়ার 1024 এর চেয়েও বেশি। এত ডেটা ভলিউম আপনারা কল্পনাও করতে পারবেন না। এক নিঃশ্বাসে এই পর্যন্ত বলে R5 বোধহয় দম নেওয়ার জন্য একটু থামলেন। অন্ধকার একটু গাঢ় হয়েছে। পার্কের কমলা রঙের আলো খানিকটা জোরালো হয়েছে। ভদ্রলোকের মুখের একদিকে সেই আলো পড়ায় লম্বাটে মুখটা অদ্ভুত দেখাচ্ছে। এই লোকটা ভিনগ্রহের প্রাণী? ভিকির বাবা ভাবছিলেন। এটা ঠিকই যে বার্নার্ডস স্টার নামে একটা তারা সত্যিই আছে, কিন্তু তার 4 নম্বর গ্রহ প্যাক 4 এর কথা ভিকির বাবা কিংবা মা কখনো শোনেননি। তবে ভদ্রলোকের কথাবার্তায় কোনো হোঁচট খাওয়ার ব্যাপার নেই। দিব্যি গড়গড় করে বলে চলেছেন। আর ইংরেজি উচ্চারণগুলো এত ঠিকঠাক যে মনে হয় না ইংরেজি বলতে বা বুঝতে ওর কোনো অসুবিধা আছে। ভিকির মা মনে মনে একটু লজ্জা পেয়ে গেলেন। একটু আগেই ভিকির বাবাকে তিনি ইংরেজিতে যে কথা বলেছিলেন, তার উদ্দেশ্য ছিল যাতে এই অচেনা ভদ্রলোক সে কথার মানে বুঝতে না পারেন। ভদ্রলোকের পোশাক আশাকের সঙ্গে তার কথাবার্তার ঢং মোটেই মিলছিল না। খুব স্মার্টভাবে তিনি তার বানানো গল্পটা শোনাচ্ছিলেন। অবশ্য চিটিংবাজরা সাধারণত বেশ স্মার্ট হয় আর অ্যাক্টিংয়েও বেশ পোক্ত হয়। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ভিকির বাবা ভাবছিলেন, আচ্ছা, একে দু একটা কোশ্চেন করলে কেমন হয়? 1 লাইট ইয়ার মানে কতটা ডিস্ট্যান্স? ঠোঁট চওড়া করে হাসলেন R5। এ তো স্কুল লেভেল নলেজ স্যার। 1 বছরের লাইট যত দূরে যেতে পারে
সেই দূরত্ব মানে অ্যাপ্রক্সিমেটলি 9,46,50 কোটি কিলোমিটার। ভিকির মনে হচ্ছিল ব্যাপারটা ঠিক কল্পবিজ্ঞানের গল্পের মতো শোনাচ্ছে। ভিনগ্রহ, ভিনগ্রহী প্রাণী, লাইট ইয়ার। আচ্ছা, যদি এই R5 ভদ্রলোক ওর গ্রহ থেকে আলোর গতিবেগে পৃথিবীতে এসে থাকেন, তাহলে তো ওর 22.5 বছরের বেশি সময় লেগে যাওয়ার কথা। তাছাড়া আলোর গতিবেগে তো কোনো মহাকাশযানের পক্ষে ওরা সম্ভব নয়। তাহলে কি ভদ্রলোক ট্যাকিয়ন রকেটে চড়ে এসেছেন? ভিকি কল্পবিজ্ঞানের গল্পে পড়েছে ট্যাকিয়ন রকেটের কথা। ট্যাকিয়ন এমন এক ধরনের কণা যা আলোর চেয়েও বেশি গতিবেগে ছুটতে পারে। ভিকি মনে মনে ব্যাপারটা ভাবছিল, আর বাবা ঠিক সেই প্রশ্নটাই ভদ্রলোককে করে ফেললেন। তারপর মায়ের কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় কি যেন বললেন। বাবার প্রশ্নে R5 নামের ভদ্রলোক ঠোঁটে হাসলেন, বললেন, বলছি, কিন্তু আমি আপনাদের বেঞ্চের এই কোণটা একটু বসতে পারি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা টনটন করছে। বাবা মায়ের দিকে একবার আর চোখে তাকালেন, তারপর ভদ্রলোকের দিকে ফিরে বললেন, হ্যাঁ হ্যাঁ, বসুন। এমনিতে আপত্তি করার কোনো কারণ নেই, যেহেতু বেঞ্চিটা মাপে বেশ বড়। ভদ্রলোক বসলেন। একপাশে শরীরটা কাত করে পকেট থেকে কালো রঙের ডায়ালের মতো কি একটা যন্ত্র বের করে একবার দেখলেন। কমলা রঙের আলোয় ভিকি যেটুকু বুঝতে পারল, জিনিসটা দেখতে ম্যাগনেটিক কম্পাসের মতো। তার ভেতরে ডায়ালে অনেক লেখা। তাছাড়া গোল যন্ত্রটার পাশ থেকে গোটা তিনেক নব বেরিয়ে আছে। ভিকির কৌতূহলী নজরের দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, এটা সুপার ক্রোনোমিটার বাবুসোনা। আমাদের প্যাক 4-এ এইরকম যন্ত্র ইউজ করা হয়। তোমরা যাকে ঘড়ি বলো। এবার বাবার দিকে তাকালেন তিনি। হ্যাঁ, আপনি ওই ট্যাকিয়ন রকেটের কথা বলছিলেন? না স্যার, আমি ট্যাকিয়ন রকেটে চড়ে আসিনি, কারণ ট্যাকিয়ন পার্টিকেল দিয়ে কোনোদিনই রকেট তৈরি করা সম্ভব নয়। অন্তত আমাদের প্যাক 4-এর টেকনোলজি সেটা এখনও পারেনি। আমরা বহু দূর দূর পর্যন্ত স্পেস ট্রাভেল করি হাইপার ড্রাইভ আর স্পেস জাম্প ব্যবহার করে। ব্ল্যাক হোল দিয়ে ঢুকে হোয়াইট হোল দিয়ে বেরিয়ে আসি। খুব কমপ্লিকেটেড টেকনোলজি। আর আমার রকেটের ফুয়েল হাইড্রোজেন, মহাকাশ থেকে বিনি পয়সায় পাওয়া। যাকগে, যা বলছিলাম খুব সংক্ষেপে বলছি। আমি স্পেস ট্রাভেল করে নানান গ্রহ থেকে যেসব ডেটা কালেকশন করি, সেগুলো আবার বিক্রি করি। আমার বিজনেস। আমাদের গ্রহে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে আপনাদের মতন। সেই কোম্পানিগুলো বিভিন্ন প্ল্যানেটে মাইনিং অপারেশন চালায়। ওরা আমার কাছ থেকে সেই সব প্ল্যানেটের ডেটা কেনে, তারপর ওদের মাইনিং প্রজেক্টের ব্লুপ্রিন্ট তৈরি করে। R5 সুপার ক্রোনোমিটারটা পকেটে ঢুকিয়ে রাখলেন। তারপর হঠাৎ শূন্যে নাক উঁচিয়ে শব্দ করে কয়েকবার গন্ধ নেওয়ার চেষ্টা করলেন। তারপর বললেন, সোডিয়ামের গন্ধ পাচ্ছি। ভিকির মা পার্কের কমলা রঙের আলোগুলো দেখিয়ে বললেন, ওগুলো সোডিয়াম ভেপার ল্যাম্প। ও তাই বলুন। আসলে আমাদের গ্রহের প্রাণীদের অলফ্যাক্টরি সেন্স খুব স্ট্রং। ভিকি বুঝতে না পারে জিজ্ঞেস করল, কি ফ্যাক্টরি বললেন? ভিকির বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, অলফ্যাক্টরি সেন্স ভিকি, মানে ঘ্রাণ শক্তি। R5 হাসলেন ভিকির দিকে তাকিয়ে। হ্যাঁ ভিকি বাবু, ঘ্রাণ শক্তি। ওই আলোগুলোর জন্যই সোডিয়ামের গন্ধ পাচ্ছি। অবশ্য গোল্ডেন ইয়েলো কালারের আলো দেখে আমার আগেই বোঝা উচিত ছিল ওটা সোডিয়ামের সিগনেচার কালার। ফ্লেম টেস্ট করলে ওই সিগনেচার কালারই দেখা যায়। ভিকির বাবা হেলে পড়লেন ভিকির মায়ের দিকে। খুব নিচু গলায় বললেন, ব্যাটা সুপার চিটিংবাজ দেখছি। লোককে চিট করার জন্য গুচ্ছের সায়েন্স ফিকশন গল্প মুখস্থ করে এসেছে। একটা অ্যাসিড টেস্ট আমার মাথায় এসেছে, ওই টেস্টেই ঠকটার সব জারেজুরি ফাঁস হয়ে যাবে। আচ্ছা দেখি ব্যাটা কি চায়, কত টাকা চায়। ভিকি ওর বাবার কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, পাপি, উনি সোডিয়ামের ফ্লেম টেস্ট না কি বলছেন সেগুলো সত্যি? ওর বাবা চাপা গলায় বললেন, হ্যাঁ রে, 100% সত্যি। মনে হয় লোক ঠকানোর জন্য একটু আধটু ফিজিক্স কেমিস্ট্রি পড়ে এসেছে। R5 এইসব পারিবারিক ফিসফিসানিকে আমল না দিয়ে শব্দ করে একবার কাশলেন। তারপর আবার তার কাহিনীর খেই ধরলেন। আমার সঙ্গে একটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ছিল, GIS। সেই যন্ত্রটাকে ইংরেজিতে প্ল্যানেট মাইক্রো ট্র্যাকার বলা যেতে পারে। এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি যে কোনো অচেনা গ্রহের পথঘাট চিনে নিতে পারি। এছাড়া কোনো গ্রহে ল্যান্ড করার আগে আমি সেই গ্রহটাকে চুলচেরাভাবে স্টাডি করে নিই। গ্রহের ইতিহাস, ন্যাচারাল রিসোর্সেস, মিনারেল ডিপোজিট, অ্যাটমসফিয়ার সব। তারপর স্টাডি করি সেখানকার প্রাণীদের ভাষা, পোশাক, কালচার,
চেহারা, যানবাহন, সব কিছু। যাই হোক, আমি তো ধরুন আপনাদের হিসাবে। পকেট থেকে আরও একবার সুপার ক্রোনোমিটার যন্ত্রটা বের করলেন R5। সেটা কিছুক্ষণ দেখে নিয়ে বিড়বিড় করে কি যেন হিসাব করে বললেন, আপনাদের হিসেবে প্রায় 37 ঘন্টা হলো কলকাতায় নেমেছি। আমার 32 ঘন্টা এখানে থাকার কথা ছিল, অলরেডি 5 ঘন্টা দেরি হয়ে গেছে। আমার স্পেস ক্রাফটের অটোমেশন সিস্টেম টাইমার দিয়ে সেট করা আছে। 12 ঘন্টা ওভারস্টে হয়ে গেলে অটোমেশন সিস্টেমের সেটিংস পাল্টে যাবে, তখনই হবে বিপদ। হাইপার ড্রাইভ আমাকে হয়তো ভুল পথে নিয়ে যেতে পারে, কারণ এত দেরি হলে মহাকাশের জ্যোতিষ্কদের রিলেটিভ পজিশন যাবে পাল্টে। যাকগে, সে অনেক ঝঞ্ঝাটের ব্যাপার। আমি বুঝতেই পারছেন সেসব অ্যাভয়েড করতে চাই। R5 একটু থামলেন, ভিকিদের 3 জনের মুখের ওপরে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর ভিকির বাবার মুখের দিকে তাকিয়ে নিচু গলায় একটু করুণ স্বরে বললেন, স্যার, আমার হাতে আপনাদের হিসেবে আর মাত্র 7 ঘন্টা সময় আছে। তারপর বলতে গেলে আমি শেষ হয়ে যাব। গলার স্বরটা কেমন ভারী হয়ে এলো। আপনি আপনি ইচ্ছে করলে আমাকে বাঁচাতে পারেন স্যার। গল্পখানা ব্যাপক ফেঁদেছেন ভদ্রলোক। ভিকির বাবা মনে মনে বললেন, খেটেখুটে বিজ্ঞান চর্চা করে গল্পটাকে সায়েন্স ফিকশনের চেহারা দিয়েছেন। আজকাল সিনেমা টিনেমায় এলিয়েন, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, অন্য গ্যালাক্সির গ্রিন প্ল্যানেট, এসব ব্যাপারগুলো খুব পপুলার হয়েছে। মনে হচ্ছে এই লোকটার আইকিউ বেশ হাই, কারণ হোমওয়ার্কটা সে খুঁটিয়ে খুঁটিয়ে করে এসেছে। কিন্তু মাত্র 2টো প্রশ্ন ভিকির বাবা R5কে করতে চান। সেই 2টো প্রশ্নের উত্তর দিতে গেলেই তার সব জারিজুরি আর ছেলে ভোলানো গপ্প ধুলোয় মিশে যাবে। কিন্তু এখন না, একটু পরে সেই 2টো কোশ্চেন করা যাবে। তার আগে দেখা যাক লোকটা কত দূর বাড়তে পারে। ভিকির বাবা ভিকির কানে কানে কি যেন বললেন, তারপর চাপা গলায় ওর মায়ের সঙ্গেও 8-10 সেকেন্ড কথা বললেন। R5 সব দেখছিলেন, কিন্তু অনুভূতিহীন পাথরের মূর্তির মতো বসে রইলেন। ওর চোখের জলজলে ভাব এখন অনেক কমে এসেছে। চোখের দৃষ্টি এখন কেমন যেন অসহায় দেখাচ্ছে। পার্কের অন্ধকার যেমন আরও ঘন হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাতাসের ঠান্ডা আমেজটা যেন আরও ঠান্ডা হয়েছে। ভিকির মনে হচ্ছিল, আচ্ছা, ভদ্রলোকের প্রবলেমটা ঠিক কি? বাপি কিংবা মা সে কথাটা ওকে জিজ্ঞেস করছে না কেন? ভিকি মাকে সে কথাটাই বলল। মাও বোধহয় মনে মনে একই কথা ভাবছিলেন, তাই R5কে করেই বসলেন প্রশ্নটা। কিন্তু আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি কি? আমাদের কাছে আপনি কিসের হেল্প চাইছেন? ভদ্রলোক মুখে একবার হাত বুলিয়ে নিয়ে জবাব দিলেন, আমার প্রবলেম হলো একটা ব্যাটারি। আপনাদের কাছে 200 টাকা সাহায্য চাইছি ওটা কেনার জন্যে। মানে? মা অবাক হলেন, বাবাও। আমার প্ল্যানেট মাইক্রো ট্র্যাকারের ব্যাটারি সাডেনলি ডাউন হয়ে গেছে। অনেক খোঁচাখুচি করে দেখেছি, কিছুতেই কাজ করছে না। তাই ব্যাটারিটা না পাল্টালেই নয়। আপনার ওই প্ল্যানেট কি যেন? হ্যাঁ, মাইক্রো ট্র্যাকারের ব্যাটারি খারাপ হয়েছে বলে আপনার যত সমস্যা, তাই তো? হ্যাঁ, ভিকির বাবার প্রশ্নে মাথা নেড়ে বললেন R5। কিন্তু সেটা কেন? বাবা যেন পুলিশে জেরা শুরু করে দিলেন। আমার মাইক্রো ট্র্যাকার চালু না করতে পারলে আমি আর স্পেসশিপটাকে খুঁজে পাব না। GIS সিস্টেম ছাড়া ওটাকে খুঁজে বের করা অসম্ভব। তাহলে আমি দেশে ফিরব কী করে? R5-এর শেষ কথাটায় একটা কাতর ভাব টের পাওয়া গেল। স্পেস ক্রাফটটা আপনি রেখেছেন কোথায়? সেটাই তো আমার প্রবলেম। এই শহরেই কোথাও ওটা রেখেছি। সেখানে কয়েকটা বড় বড় গাছ ছিল, ওই রকম বলে পার্কের বড় বড় গাছের দিকে আঙুল তুলে দেখালেন ভদ্রলোক। কলকাতার বহু জায়গাতেই ওরকম বড় বড় গাছ রয়েছে। সব জায়গা পালা করে খুঁজতে গেলে 7 ঘন্টার অনেক বেশি সময় পার হয়ে যাবে। ভিকির বাবা মনে মনে ভাবছিলেন, অবশ্য লোকটার গল্প যদি সত্যি হয়, আপনার স্পেসশিপটা যদি অন্য কেউ দেখতে পায়, তাহলে যদি কোনো খবর পাওয়া যায়। ভিকি হঠাৎ বলে উঠল। R5 হেসে তাকালেন ভিকির দিকে। না ভিকিবাবু, সেটা সম্ভব নয়। প্রথমত আমার স্পেসশিপটা অটো ক্যামোফ্লেজ টাইপের, মানে যেখানে ওটা রাখা হবে সেই পরিবেশের ওটা রং মিলিয়ে নেবে। তোমাদের গ্রহের ক্যামিলিয়ান, মানে বহুরূপীর মতো, তাই ওটাকে কেউ দেখতে পাবে না। একটু থেমে লম্বা একটা শ্বাস ফেলে বললেন, তারপর আর যদিও বা কেউ ওটা দেখতে পায়, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কেমন করে?
সত্যি একটা সমস্যা বটে। ভিকির মা এবার বলে উঠলেন, আপনার ওই প্ল্যানেট মাইক্রো ট্র্যাকার যন্ত্রটা একবার দেখান তো। ভিকি মনে মনে মায়ের উপস্থিত বুদ্ধির তারিফ করল। ভিকির বাবাও স্ত্রীর দিকে এমন চোখে তাকালেন যার অর্থ, ঠিক বলেছ, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। R5 প্যান্টের পকেটে আবার হাত ঢোকালেন। এবার যে যন্ত্রটা বেরিয়ে এলো সেটা দেখতে বেশ লম্বা চওড়া একটা মোবাইল ফোনের মতো। সেটা ভিকির মায়ের দিকে এগিয়ে দিলেন, বললেন, দেখুন, তবে ব্যাটারি নেই বলে যন্ত্রটা এখন আর অন করা যাবে না। অন করতে পারলে আপনাদের এর কয়েকটা সুপার স্মার্ট ফিচার দেখিয়ে দিতে পারতাম। নিন, হাতে নিয়ে দেখুন। মা প্রথম যন্ত্রটা হাতে নিলেও ভিকিরা তিনজনই ওটা হাতে নিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। পার্কের কমলা রঙের আলো বেশ জোরালো। ভিকিদের বেঞ্চের কাছাকাছি 3টে ল্যাম্পপোস্ট রয়েছে। সেই আলোয় ওরা তিনজন যখন যন্ত্রটা পরখ করে দেখছিল তখন R5 চুপ করে ওদের লক্ষ্য করছিলেন। যন্ত্রটা দেখতে আধুনিক স্মার্টফোনের মতো, রং কালো, বেশ বড় মাপের স্ক্রিন, তবে ওটার গায়ে কোনো কোম্পানির নাম নেই অথবা কোনো লোগোও নেই। ভিকির বাবা চাপা গলায় স্ত্রীকে বললেন, এটা হয়তো পাতি একটা স্মার্টফোন, খারাপ সেকেন্ড হ্যান্ড মাল, কি চাইনিজ মাল। কোম্পানির অকেজো ফোনটাকে প্ল্যানেট মাইক্রো ট্র্যাকার বলে আমাদের ব্লাফ দিচ্ছে। ভিকির মা বললেন, জিনিসটা অন থাকলে বোঝা যেত এটা আসলে সত্যি সত্যি কি। এখন তো চেক করার কোনো পথও নেই। চিটিংবাজির কত রকম যে ফন্দি ফিকির বেরিয়েছে আজকাল, বলে ভিকির বাবা R5-এর দিকে অকেজো ডিভাইসটা বাড়িয়ে দিলেন। নিন, রেখে দিন। ভদ্রলোক যন্ত্রটা নিয়ে আবার প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলেন। তারপর একটু ইতস্তত করে কাচুমাচু মুখে মিনমিন করে জানতে চাইলেন, স্যার, তাহলে ওই ওই 200 টাকা কি দেবেন? আমাকে এই সাংঘাতিক বিপদে কি একটু হেল্প করতে পারবেন? বুঝতে পারছি আপনি আমাকে ভিখিরি কিংবা চিট ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সেসব নই। আমি সত্যি সত্যি প্যাক 4 প্ল্যানেট থেকে আসছি। প্লিজ স্যার, আমাকে ফিরিয়ে দেবেন না। ভদ্রলোকের কাতর অনুনয় বিনয়ের মরিয়া ধরন দেখে ভিকির খুব খারাপ লাগছিল। যদিও ওর সঙ্গে মা আর বাপি না থাকতো তাহলে ও অবশ্যই ভদ্রলোককে যতটুকু পারত ততটুকু হেল্প করত। ভিকি জানে ওর বাপির কাছে এখন 200 টাকার চেয়ে অনেক বেশি টাকাই আছে, এমনকি ওর মায়ের কাছেও, কিন্তু ওরা দেবেন না। ওরা ভাবছেন এই ভদ্রলোক বেশ চালাক চতুর একজন ঠগ। কিন্তু ভিকি এও জানে ওর বুদ্ধি ভীষণ কম। বাপি আর মায়ের বুদ্ধি অনেক বেশি, বয়সেও ওরা অনেক বড়। সেই জন্যে ওরা কি সহজে কোনো কিছু বিশ্বাস করতে চান না? পার্কে অন্ধকার নামলেও লোকজনের কমতি নেই, তবে ছোট ছোট ছেলেমেয়েরা এখন নেই। তার বদলে বড়রা স্বাস্থ্যের জন্য হেঁটে বেড়াচ্ছে। ল্যাম্পপোস্টের নিচে বসে দুদল মানুষ তাস খেলছে, তাদের ঘিরে আলো কয়েকজন বসে আছে। তাছাড়া এখানে সেখানে ছোট ছোট দলে বসে অনেকে আড্ডা মারছে, হাওয়া খাচ্ছে। ভিকির বাবা ভদ্রলোকের দিকে সামান্য ঘুরে বসলেন, তারপর শক্ত গলায় বললেন, দেখুন, আপনার কথা শুনতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আপনি যাই মনে করুন, আপনার এই গাঁজাখুরি গল্প দিয়ে আপনি আমাদের ঠকাতে পারবেন না। আপনি বরং অন্য কোথাও এই গল্প ফেদে টাকা হাতানোর চেষ্টা করুন। আপনাকে আমি বড় জোর 20 টাকা দিয়ে হেল্প করতে পারি। আপনার হয়তো খিদে পেয়েছে, কিছু কিনে খেয়ে নিন। কথা বলতে বলতে ভিকির বাবা পকেট থেকে 2টো 10 টাকার নোট বের করলেন। কপালে ভাঁজ ফেলে হাত ঘড়িতে সময় দেখলেন। ভদ্রলোক 10 টাকার নোটগুলো নেওয়ার জন্য মোটেও হাত বাড়ালেন না, শুধু স্থির চোখে ভিকির বাবার দিকে তাকিয়ে রইলেন। ভিকির মনে হলো ওর চোখের কোণ যেন চিকচিক করছে। ভদ্রলোক কি কাঁদছেন? বাবা বললেন, 20 টাকা না নেবেন তো না নিন। নোট দুটো আবার পকেটে ঢুকিয়ে রাখলেন। ভাবছিলাম করব না, কিন্তু এখন দেখছি করতেই হবে। 2টো কোশ্চেন, এই 2টো কোশ্চেনের জন্যই আপনার গল্পটা বারবার চেষ্টা করা সত্ত্বেও সলিড বেজের উপর দাঁড়াতে পারছে না। কি কোশ্চেন? চোখের কোণ মুছে R5 বললেন, বলছি। অনেকক্ষণ ধরে এই প্রশ্ন দুটো আমার মাথায় ঘুরছে। প্রথমে বলুন, আপনার ওই প্যাক 4 প্ল্যানেটে সবাই কি আপনার মতো বাংলায় কথা বলে? আর তার মধ্যে অল্প অল্প ইংরেজি মেশানো থাকে? বাবার বুদ্ধি দেখে ভিকি মনে মনে বাবার তারিফ করল। সত্যি এতক্ষণ ধরে ও R5-এর গল্প শোনায় এতই মশগুল ছিল যে
এই সহজ স্বাভাবিক প্রশ্নটা ওর মাথায় আসেনি। ভদ্রলোক কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। মনে হচ্ছিল তিনি এই মোক্ষম প্রশ্নের জুৎসই একটা জবাব খুঁজছেন। অন্তত 5-7 সেকেন্ড পর মুখ তুললেন, কেমন যেন আনমনাভাবে ল্যাম্পপোস্টের একটা আলোর দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, ঠিক বলেছেন, এই ব্যাপারটা আমার আগেই এক্সপ্লেন করা উচিত ছিল। অন্য কোনো প্ল্যানেটে গেলে আমরা 2-ওয়ে সেরিব্রাল ট্রান্সলেটর ব্যবহার করি, তাতে ভাষার সমস্যাটা মিটে যায়। এর জন্য ছোট্ট ফুটকির সাইজের একটা মাইক্রোডট আমার মাথায় বসানো আছে। বাইরে থেকে রিমোট ইউনিট দিয়ে ওটার নানান প্রোগ্রাম দরকার মতো অ্যাক্টিভেট করা হয়। তাই অন্য কোনো প্ল্যানেটের ভাষা বলতে বা বুঝতে আমাদের কোনো প্রবলেম হয় না। একটু থামলেন ভদ্রলোক, মুখ নিচু করে হতাশভাবে এপাশ ওপাশ মাথা নাড়লেন। তারপর শব্দ করে শ্বাস ছেড়ে বললেন, কিন্তু আপনাকে এসব বলে কী লাভ? আপনি তো এসব বিশ্বাস করবেন না, কারণ এর কোনো প্রমাণ আমি দিতে পারবো না। ভিকির বাবার মুখে বিজয়ের হাসি ফুটল। তিনি একবার স্ত্রীর দিকে একবার ছেলের দিকে তাকালেন, যার অর্থ এইবার বাবাজির গাঁজাখুরি গল্প ক্যাচ কটকট। ভদ্রলোক বেঞ্চ ছেড়ে উঠে পড়লেন। হেরে যাওয়ার সুরে আলতো করে বললেন, স্যার আমি যাই, অন্য কারো কাছে রিকোয়েস্ট করে দেখি। আমার সময় তো একটু একটু করে কমছে, কিছু মনে করবেন না। বাবা সান্ত্বনা দেওয়ার ঢঙে বললেন, আপনার গল্পটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। আপনি যদি সরাসরি হেল্প চাইতেন, সত্যি কথা বলতেন, তাহলে আমি 20 টাকা নয় 50 টাকা দিতাম। আপনি... ভদ্রলোক নিচু গলায় বললেন, আমার কি দোষ? আমি তো সত্যি কথাই বলছি, জানি না কি করব এখন। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। শুনুন, পিছু ডাকলেন ভিকির বাবা। সেকেন্ড যে প্রশ্নটা আমার মাথায় ঘুরছে সেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, সেটার উত্তর জানতে চাইছিলাম। বলুন, ভদ্রলোক নিস্তেজ গলায় বললেন। বাবার মুখে সামান্য তেরছা হাসি দেখতে পেল ভিকি। ও তাকালো R5-এর দিকে। ইস, ভদ্রলোকের সব কথা যদি সত্যি হতো তাহলে কি থ্রিলিং ব্যাপারই না হতো। স্কুলে গিয়েও বন্ধুদের বলতে পারত যে ও একজন এলিয়েনকে সামনাসামনি দেখেছে, তার সঙ্গে কথা বলেছে। তখন বন্ধুরা একেবারে হা হয়ে যেত, বুঝত যে সত্যি অনেক সময় গল্পকেও ছাপিয়ে যায়। ভিকির বাবা শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, আপনাদের প্যাক 4 গ্রহের প্রাণীদের তো দেখছি হুবহু পৃথিবীর মানুষের মতো দেখতে। বলুন, এ কথা কি কেউ এক ফোঁটাও বিশ্বাস করবে? ভিকি ভাবল, সত্যিই তো। ও ভদ্রলোকের গল্পে এতটাই ডুবে গিয়েছিল যে এ ব্যাপারটার কথা ওর খেয়াল হয়নি। মা ভিকির গা টিপে দিয়ে চাপা গলায় বললেন, তোর বাপি এবারে সবচেয়ে ভাইটাল কোশ্চেনটা করেছে। ভিকি ঘাড় নেড়ে সায় দিল। R5 তখন ওর বাবাকে বলছেন, আপনি ঠিক প্রশ্নই করেছেন স্যার। আমাদের গ্রহের প্রাণীরা মোটেই আপনাদের মতন দেখতে নয়। এই যে আমাকে দেখছেন, এটা আমার ছদ্মবেশ। আমি ডেটা কালেকশনের কাজে যখন যে গ্রহে যাই, সেই গ্রহের বুদ্ধিমান প্রাণীর ছদ্মবেশ নিই। সেই জন্যই আপনাদের এই পৃথিবীতে ল্যান্ড করার সময় আমি মানুষের চেহারার ছদ্মবেশ নিয়েছি, আবার সেরকম ড্রেসও পরেছি। এটা আপনার ছদ্মবেশ? তাচ্ছিল্যের ভঙ্গিতে ব্যঙ্গ মেশানোর প্রশ্ন ছুড়ে দিলেন ভিকির বাবা। ভদ্রলোক কিন্তু তাতে কিছু মনে করলেন না। বেশ শান্তভাবেই বলে চললেন, হ্যাঁ, আমার ছদ্মবেশ। কারণ প্রত্যেক গ্রহের বুদ্ধিমান প্রাণীদের একটা মেন্টাল প্রবলেম থাকে। মেন্টাল প্রবলেম মানে মেন্টাল ব্লক। তারা নিজেদের চেহারাটাকে এত পছন্দ করে যে সেটাই তাদের কাছে সেরা চেহারা। তো পৃথিবীর মানুষের মানে আপনাদের সেই একই সমস্যা। হাতি, গন্ডার, কুমির কিংবা জিরাফের চেহারার কোনো বুদ্ধিমান প্রাণীকে আপনারা মেনে নিতে পারবেন না। আবার যদি সেই চেহারাটা এমন হয় যে আপনারা সেরকম চেহারা আগে কখনো দেখেননি, তাহলে তো আরও 100 গুণ বিপদ। আপনাদের চোখে তখন সেটা বিকৃত, বিভৎস, কুৎসিত। সে চেহারা আপনারা কিছুতেই মেনে নিতে পারবেন না। যেমন ধরুন, কুমিরকে কখনো আপনারা সুন্দর বলে ভাবতে পারবেন, কিংবা গন্ডারকে বা জিরাফকে? না, পারবেন না। সুতরাং আমার আসল চেহারাটা আপনারা মানতে পারবেন না। আপনাদের চোখে সেটা বিভৎস, বিকৃত, কুৎসিত। সেই চেহারাটা দেখলেই আপনারা ঘেন্না করবেন, ভয় পাবেন, আমি জানি। সেই জন্যই আমি আপনাদের পছন্দের ছদ্মবেশ নিয়েছি স্যার। R5 কথা শেষ করার পর কিছুক্ষণ সবাই চুপচাপ। ব্যাপারটা এবার আজগুবি আর গল্পের সুপার লেভেল ছাড়িয়ে গেছে। ভদ্রলোক তো বেশ চালাক, ভিকির বাবা ভাবলেন। যখন যেমন দরকার সেরকম গল্প ফেঁদে বসছেন। ওর কোনো কথাই সত্যিরা মিথ্যা যাচাই করার কোনো উপায় নেই। এখন যদি ওকে আসল চেহারাটা দেখাতে বলা হয়, তাহলে ভদ্রলোক নির্ঘাত বলবেন, এখানে সেটা দেখানো সম্ভব নয়। ওর ছদ্মবেশটা এমন যে
শুধুমাত্র ওর ওই প্যাক 4 গ্রহের পৌঁছানোর পরেই সেটা ছেড়ে নিজের চেহারায় আসা সম্ভব, নইলে নয়। ওহ, আজ সত্যি সত্যি ভিকির বাবা একজন উপযুক্ত বুদ্ধিমান চ্যালেঞ্জারের মুখোমুখি হয়েছেন। সেই তখন থেকে বুদ্ধির প্যাচ কাটাকাটি চলছে তো চলছেই। ভিকির বাবার কেমন একটা জেদ চেপে গেল। হ্যাঁ, ভদ্রলোককে 200 টাকায় উনি দেবেন, কিন্তু তার আগে ভদ্রলোককে স্বীকার করতে হবে যে ওর গল্পটা পুরোপুরি মিথ্যে, লোক ঠকানোর জন্য বানানো এক আজগুবি কাহিনী। এই জেদটা ভিকির বাবার মাথার ভেতরে ছটফট করছিল। তবুও বাইরে শান্তভাবে বজায় রেখে তিনি বললেন, আপনার আসল চেহারাটা একবার দেখান তো। আমার আসল চেহারা দেখাবো? ভদ্রলোক কেমন যেন দিশেহারাভাবে বললেন, এখানে, এই পার্কের মধ্যে? না না, একদম ঠিক হবে না। এই রিকোয়েস্ট আপনি করবেন না প্লিজ স্যার। আপনাকে আমি পুরো 200 টাকাই দেব যদি আপনি স্বীকার করেন যে এতক্ষণ ধরে আপনি আমাদের যে গল্প শোনালেন সেটা আগাপাস্তলা 100% মিথ্যে। আপনাকে কনফেস করতে হবে যে আপনি 200 টাকা হাতানোর জন্য এই উদ্ভট গল্প ফেঁদেছেন। ভিকির বাবার গলায় চোর ধরা ধমকের সুর ছিল। হয়তো সেজন্যই ভিকির মনে হলো R5 যেন খানিকটা ঘাবড়ে গেছেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর ভদ্রলোক বললেন, আমি কি কনফেস করব? আমি তো সব সত্যি কথাই বলছি। ও তাই বুঝি? তাহলে এখনই আপনি ছদ্মবেশ ছাড়ুন, আপনার আসল চেহারাটা দেখান, তবেই বুঝবো আপনি সত্যি কথা বলছেন। আপনার গল্পের প্রতিটি কথা সত্যি। কথা শেষ করতে করতে উঠে দাঁড়ালেন ভিকির বাবা। মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। এখানে এই লোকজনের মাঝে? না না, আমার চেহারা দেখলে সবাই ভয় পেয়ে যাবে, এ সম্ভব নয় স্যার। না, আপনাকে আমি ছাড়ছি না। ভদ্রলোকের ডান হাতটা কবজির কাছে মুঠো করে চেপে ধরলেন। কথা দিচ্ছি 200 টাকা। 200 কেন, 300 টাকা আপনাকে দেব। R5 বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছেন। বন্দি ডান হাতটাকে ছাড়ানোর কোনো চেষ্টা করলেন না। মিনমিন করে বললেন, এখানে এই পাবলিক প্লেসে? আপনি এত জেদ করবেন না স্যার। ভিকি অবাক হয়ে বাবাকে দেখছিল। বাবাকে এত এক্সাইটেড হতে কখনো দেখেনিও। মুখ চোখ কেমন যেন দেখাচ্ছে। ভিকির মাও স্বামীর দিকে তাকিয়েছিলেন। যে একরোখা জেদি ভাবটা ওর মুখে ফুটে উঠেছে সেটা ভিকির মা আগে কখনো দেখেননি। ভিকির বাবা তখন ভদ্রলোককে বলছেন, চলুন, ওই গাছগুলোর আড়ালে চলুন। ওখানে আপনি ছদ্মবেশ ছেড়ে আসল চেহারা দেখালে আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তাহলে তো আপনার আর কোনো প্রবলেম হবে না। ভিকিদের বেঞ্চের বাঁদিকে একটা কর্পোরেশনের সিংহের মুখওয়ালা কল। কলটা পেরিয়ে সরু পিচের রাস্তা। রাস্তার ওপাশে বড় বড় 4-5টা গাছ, আর তাদের পাশে কোমর সমান উঁচু পাতাবাহার গাছের সারি। রাস্তার আলো ওদিকে ছিটকে গিয়ে পড়েছে বটে, তবে অন্ধকারকে খুব একটা তাড়ানো যায়নি। ভদ্রলোকের হাত ধরা অবস্থাতেই ভিকির বাবা সে গাছগুলোর দিকে রওনা দিলেন। যাওয়ার আগে ভিকির মায়ের দিকে তাকিয়ে বললেন, তোমরা একটু বসো, আমি এখনই আসছি, জাস্ট 5 মিনিট। ছেড়ে দাও না, কি দরকার এই জেদাজেদি করার? ভিকির মা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন। অনেক সময় দেরি হয়ে গেছে, 7:30টায় ভিকির টিউটর আসবেন। ভিকির বাবা ছোট্ট করে হেসে বললেন, ডোন্ট ওয়ারি, বললাম তো জাস্ট 5 মিনিট। আসলে কি জানো, আমাকে কেউ বোকা বানানোর চেষ্টা করলে ব্যাপারটা আমি ঠিক টলারেট করতে পারি না। চিন্তা করো না, কেসটা এখনই মিটে যাবে। ভিকির বাবা ভদ্রলোককে নিয়ে রওনা হলেন। তখন ভদ্রলোক নিচু গলায় বললেন, স্যার, আমি কিন্তু মোটেই আপনাকে বোকা বানাচ্ছি না, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। ভিকির বাবা ওর দিকে আর চোখে তাকিয়ে বুদ্ধিমানের ভঙ্গিতে হাসলেন। হ্যাঁ, বুঝেছি, আপনি সত্যবাদী যুধিষ্ঠির। চলুন। R5-এর মিনমিনের প্রতিবাদে ভিকির বাবা কোনো আমল দিলেন না। ওরা দুজনে বড় বড় গাছগুলো আড়ালে চলে গেলেন। ভিকি আর ভিকির মা অপেক্ষা করতে লাগলেন। ভিকির মা আনমনাভাবে দাঁত দিয়ে বা হাতের কড়ে আঙুলের নখ কাটতে শুরু করেছেন, নজর আলো ছায়া মাখা গাছগুলোর দিকে। 2 মিনিট পার হয়েছে কি হয়নি, গাছের আড়াল থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। বাঁচার মরণপণ চিৎছে, কেউ যেন গলা ফাটিয়ে চিৎকার করছে। সে চিৎকারে পার্কের বাতাসে চির ধরে গেল। বাতাসের স্তরগুলো কোনো এক অজানা কম্পাঙ্কে কাঁপতে লাগল। পার্কের অনেকেই সে চিৎকার শুনে চমকে উঠল। কোত্থেকে চিৎকারটা এলো সেটা ঠাহর করার চেষ্টা করতে লাগল। প্রথম চিৎকারটা শুনে ভিকি এবং ভিকির মা গলাটা চিনতে পারেননি, শুধু ভয় পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন। কিন্তু চিৎকারটা আবার শোনা গেল, তারপর আবার, তারপর আরও একবার। 3বারের বার গলাটা চিনতে পারল ওরা। ভিকির মা হাউমাউ করে কেঁদে উঠলেন। ভিকিরও
কান্না পেয়ে গেল। ওরা দুজনে বড় বড় গাছগুলোর দিকে ছুট লাগালো। যখন ওরা গাছগুলোর কাছাকাছি এসে পড়েছে, তখন একটা চশমা পাতাবাহার গাছের ওপাশে থেকে যেন উড়ে এলো, ভিকির পায়ের কাছে এসে পড়ল। ভিকি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। চশমাটা ভেঙে দুটুকরো হয়ে গেলেও ও সেটাকে চিনতে পারল। ঠিক তখনই চিৎকারটা শোনা গেল আরও একবার। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে এবং আমাদের পরিবেশনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বুঝতে পারবো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। একটু মনে করিয়ে দিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমি নতুন গল্প আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। সবার আগে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।